নমস্কার, আমি শ্রী। ব্রাইট টাইমে আপনাদের সবাইকে স্বাগত। ব্রাইট টাইমে ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন, যারা সাথের বন্ধু কাছের বন্ধু তারা সকলেই জানেন যে ব্রাইট টাইমে বিভিন্ন পলিটিক্যাল নিউজ যেমন থাকে তেমনই এন্টারটেনমেন্ট নিউজও আপনাদের জন্য রাখা হয়। আজ এমন একটা সেগমেন্ট ব্রাইট টাইমে আপনাদের সবাইকে দেখানো হচ্ছে, বা ব্রাইট টাইমের পর্দায় আপনাদের সবাইকে সামনে রেখে শুধু আমরা কেন, আপনাদেরকেও সাক্ষী রাখা হবে। তার একটাই নাম, যে নামটা আমি প্রথমেই বলছি না, প্রথমে আমি যে কথাটা বলবো যে মুক্তির স্বাদ, প্রাণ ভরা নিঃশ্বাস এবং এই গাছ। তো সুতরাং এই নিয়েই আমাদের আজকে পুরো অনুষ্ঠানটা আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে ব্রাইট টাইমের পর্দায়। তো সুতরাং গাছ আমাদের কি দেয় না বলুন তো? গাছ আমাদের ফুল ফল থেকে শুরু করে আমাদের যে এই যে অক্সিজেন, করোনার সময় আপনারা সকলেই জানেন যে একটা ভাইটাল টাইম গেছে যেখানে অক্সিজেনের অভাবে প্রচুর মানুষের কিন্তু মৃত্যু ঘটেছে। তো তার জন্যই এই গাছ লাগান প্রাণ বাঁচান, আমরা সকলেই জানি। তো তার জন্যই আজ ব্রাইট টাইম পৌঁছে গেছে একদম নার্সারি কভার করতে, এবং এই নার্সারি আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে, যে নার্সারির মধ্যে আমরা ইতিমধ্যেই প্রবেশ করে গেছি, যে একটা প্রাণ ভরা নিঃশ্বাস, মুক্তির স্বাদ পেতে আমরা চলে এসেছি কুসুমকড়ি নার্সারিতে। তো সুতরাং আমরা কুমার কুসুমকড়ি নার্সারিতে ইতিমধ্যেই প্রবেশ করেছি। এখানে কি কি আইটেম পাওয়া যায় এবং পরিচর্যা থেকে শুরু করে একদম অল ডিটেলস আপনাদের জন্য থাকবে। আমার মুখ থেকে বেশি কথা না শুনে সরাসরি আমার সাথে থাকতে হবে, ভিডিওর সাথে থাকতে হবে, ব্রাইট টাইমের সাথে থাকতে হবে। দেখতে থাকুন। কুমার কুসুমকড়ি নার্সারিতে আমরা ইতিমধ্যেই প্রবেশ করে গেছি, আর এই মুহূর্তে আমরা স্যারকে পেয়ে গেছি। ওনার আগে পরিচয়টা ওনার মুখ থেকে শুনে নেব। আমার নাম হচ্ছে কুমারেশ দাস। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকড়ি নার্সারি। অ্যাকচুয়াল আমার নার্সারিতে শুধু অনলি ফ্রুটের গাছ পাওয়া যায়। আমি চেষ্টা করি ন্যূনতম 200-250 ভ্যারাইটি আমি রাখি, যেগুলো বসালে ফল হবে, দ্রুত ফল হবে। আর আমার নার্সারি ভিত হচ্ছে কৃষক, যেটা কমার্শিয়ালি কৃষক বন্ধুরা করে অনেক অর্থ উপার্জন করতে পারবে, সেই সব প্রোগ্রামগুলো আমি বেশি রাখি। তার মধ্যে 1 নম্বরে চলে আসে পেয়ারার অনেকগুলো ভ্যারাইটি। পেয়ারা ন্যূনতম 15টা ভ্যারাইটি আমার কাছে আছে। আর আছে কুলের ভ্যারাইটি আছে, এগুলো কুলটাও কমার্শিয়াল ভ্যারাইটি। তারপরে আরও অনেক আছে, অনেক কিছু আছে কমার্শিয়াল ভ্যারাইটি, সবই ফ্রুট। অ্যাকচুয়াল নার্সারিটা করেছি সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখাবো বলে। যেটা আমি বলি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। অর্থাৎ সবুজের অগ্রাধিকার যাতে বাড়ে, সেই সঙ্গে মানে 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 আমি কাঠের গাছ বেছি না, সবই ফ্রুট। মানে আমি চাই রাস্তার ধারেও ফ্রুট গাছ লাগানো হোক, প্রকৃতি রক্ষা হোক, পাখিতেও খাক, মানুষেও খাক। মানে ফ্রুটটাকে আমি সব সময় সামনে রাখি। আমি পুরো ফুল বেছি না, পুষ্প বেছি না। তার বিশেষ কারণ, পুষ্প যে খারাপ জিনিস সেটা না, পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, পুষ্প দেবতার পায়ের জন্যে। কিন্তু না, পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য নেই যেটা ফ্রুটের মধ্যে আছে। ফ্রুট সম্পর্কে আমি অনেক কিছু বলি, বা বহু ফ্রুটের ব্যাখ্যা দিই, সেটা খেলে মানুষের কি কি হবে। যেমন অ্যাসেম্বলি বাতাবি, অল টাইম বাতাবি, যেটা বাতাবি অর্থাৎ মানে ওটা এমন একটা জিনিস, হেপাটাইটিস বি, জন্ডিসের বড় ওষুধ, যেটা ডাক্তারবাবুরা সারাতে পারে না, সাময়িক সুস্থ করে বাড়িতে পাঠায়। কিন্তু না, হেপাটাইটিস বি, বাতাবি লেবু যদি শরীরে বছরে 1-8 যায়, জন্ডিস অনেক দূরে চলে যায়। হ্যাঁ, ফ্লিপিং আখটা আমি মানে এর সঙ্গে ফ্রুটের মধ্যে রেখেছি। এগুলো এতটাই ভালো জিনিস। কমলা লেবু, ও বাতাবি লেবু, ও তারপরে মালটার লেবু, মৌসুমি লেবু, বিভিন্ন রকম মালটার আছে আমার কাছে। মানে পাঞ্জাবি এলো মালটার আছে, বাড়িওয়ান আছে, ইন্ডিয়ান শিকি আছে। মানে যেগুলো মানুষ খেলে সুস্থ থাকবে, যে কোনো মানুষ, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত গলায় গলায় খেলেও ক্ষতি হবে না। আমি অ্যাকচুয়াল মিট খেতে বারণ করি। আমি গাছপালা বেছি, মানুষ আসলেই আমি বলি মিট খাবেন না, যত ব্যাধি সব মিট থেকে আসছে। হ্যাঁ, আর অ্যাকচুয়াল মিট মানুষের খাবার না। যারা মিট খাবে তাদের সামনের দাঁত এত বড় হবে। যারা মিট খাবে তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। আমরা কি জল জিভ দিয়ে চেটে খাই? আমাদের সামনে কি এত বড় বড় দাঁত আছে? তো বাঘ সিংহ আপনাকে আমাকে পেলে 2 মিনিট লাগবে মুড়ে খেতে। ওদের সঙ্গে হাতি থাকে জঙ্গলে। দেখেন বাঘ বাঁচে কদিন, বাঘ সিংহ
শিয়াল কুকুর এরা 10, 12, 15 মধ্যে ফিনিশ, 20 বছর বাঁচে না। আর ওদের সঙ্গে হাতি থাকে, সে লতা পাতা খায়, গাছপালা খায়, কলা গাছ খায়। তো 100 বছরেও ক্ষমতা হারায় না, মরেও না। অর্থাৎ মাংস যারা খাচ্ছেন, আর যত অরাজকতা, আমি একটা চিন্তা ভাবনায় বলি না, যত অরাজকতা, এই মিট খেয়ে মানুষ মনুষ্যত্ব মানবিকতা হারিয়ে ফেলছে। এই মিট খেয়ে মানুষ মা বোন জ্ঞানটাও হারিয়ে ফেলছে। অর্থাৎ আমার ধারণা সরকার যত প্রচেষ্টাই করুক, বিভিন্ন রাজ্যে ভয়ানক প্রচেষ্টা চলছে, না, সবার আগে মিট বর্জন করতে হবে। যত ব্যাধি সব মিট থেকে আসছে, যার জন্য আমি ফ্রুট খেতে বলি। যত রকম ফ্রুট আছে, ফ্রুটটাকে প্রাধান্য দিই। আমি আমার শেষ কথাটা বলি, আমি সনাতনী মানুষ। রাম লক্ষ্মণ সীতা 14 বছর বনে ছিল, কি খেয়েছিল? হ্যাঁ, পবনপুত্র হনুমান পর্বত উঠিয়ে নিয়ে চলে আসতো, এত শক্তি কোথার থেকে পেত? এই ফ্রুটই তো খেত। আমি নিজেও আমার প্রধান খাবারই হচ্ছে ফ্রুট। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনে একবার আমি ভাত খাই। আমি রাত্রে যদি 2টো রুটি খাই। তো আমি ফ্রুটটাই আমার প্রাধান্য। এখন আমের সময় আম আমার প্রিয় খাবার, আমি অনেক খাই, অনেক আম খাই, পাকা আম। তো আমি মানুষকে আমার মতন করতে বলি না, তবে আমি বলি যে আপনারা ফ্রুট খান, ভালো থাকবে। এর অনেক চিন্তা ভাবনা থেকে বলি, তার কিছু কারণ আমি বলি। মানে মিট খাওয়ার আগে বলি যে বয়স 35 হয়েছে, 40 হয়েছে, একটু মিট খাওয়ার আগে একবার না 100 বার ভাববেন, বিপদ আসবে না তো? নার্সিংহোমে যেতে হবে না তো? আপনার উপার্জনের টাকা, মেহনতি টাকা সব শেষ হয়ে যাবে না তো? আপনার পরিবার পথে বসবে না তো? কারণ হচ্ছে যে পেশেন্ট আপনার পরিবারে ভর্তি করেছেন, যদি আধ ঘন্টা টাকা না থাকে অ্যাকাউন্টে, তো পেশেন্টের ওষুধ থাকলে, ইঞ্জেকশন থাকলে দেওয়া হবে না। যদি অ্যাক্সিডেন্ট মারা যায়, টাকা ডিউ থাকে, আইসিতে ঢুকিয়ে দেওয়া হয়। এবার বলবে যে পেশেন্টের অবস্থা খারাপ, আপনি আগে আপনার পেমেন্ট করুন। তো অনেক চিন্তাভাবনা থেকে বলি, যে চলে যাবে সে তো যাবে, তার পরিবারটাও পথে বসে যাবে। মিট খেতে বারণ করি বহু কারণে মিট খেতে বারণ করি, আর সেই মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। তো একটা ইনফেকশন হয়েছে একটা ফ্রুট, তার পাশে যদি আর একটা ফ্রুট রাখা হয়, সেটাও নষ্ট হয়ে যাবে, ভালোটা রাখলেও নষ্ট হয়ে যাবে। তো এরকম কিছু চিন্তাভাবনা থেকে আমি এই পারি না পারি, আমি সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখানোর একটা প্রচেষ্টা, এটা আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি চালিয়ে যাব। তাতে আমার অনেক কিছু কারোর ভালো না লাগতে পারে, অনেকে অনেক রকম বলবে। তো অ্যাকচুয়াল এই প্রসঙ্গে আর একটা কথা বলি, গঙ্গা দিয়ে অনেক নোংরা বেরিয়ে যায়, অনেক মলমূত্র, অনেক কিছু বেরিয়ে যায়, কিন্তু ওই গঙ্গা জল না হলে তো আমরা সনাতনী মানুষের পুজো হয় না। অর্থাৎ কে কি বললো সেটা, আমি গঙ্গা না, তবে গঙ্গা জলের মতনই বলছি। কারণ হচ্ছে কে কি বললো, ওতে আমি কারুর কথা শুনি না, সময় দিই না, আর কারুর সম্পর্কে খারাপ কিছু বলি না। আমি আমার মতন করে, আমি এটা এক ধরনের ব্রত নিয়েছি। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সবুজ নিয়ে থাকবো, আর মানুষকে ফল খাওয়ার ব্যাপারটা বলবো, তাতে যতটা এগোতে পারি। খানিকটা এগিয়েছি, আর দেখা যাক কি হয়। আমি চাই চেন্নাই বড় বড় ডাক্তারবাবুরা এই সন্দীপ ঘোষের মতন ডাক্তার না, এরা ডাক্তার না তো। সন্দীপ ঘোষ আরজি কলেজে যেটা দেখেছেন, এরা কি ডাক্তার? হ্যাঁ, এই রাবণের বংশধর, হিংস্র একটা জন্তু। এরা মানুষ না, পশু। আমি চেন্নাই বড় বড় ডাক্তারবাবুদের কথা বলছি, দেশের বহু জায়গায় মানে দেবতুল্য, ঈশ্বরের তুল্য ডাক্তার আছে, তাদের কথা বলছি, যারা মূলত ডাক্তার। তাদের মুখ দিয়ে আমি শুনতে চাই, পেশেন্টদের বলবে মিট খাবেন না, যত ব্যাধি সব মিট থেকে আসছে। যারা প্রকৃত ডাক্তার, যারা মানুষের সেবা করে, যারা আমার বাড়ির পেশেন্ট অসুস্থ হয়েছে, ভর্তি হয়েছে, আমি যে ডাক্তারবাবুকে নিয়ে যাই, সেই ডাক্তারবাবুকে তো আমরা ঈশ্বরের জায়গা দিই, ভগবানের জায়গা দিই। অর্থাৎ সেটা সন্দীপ ঘোষের মতন পশু না। পশ্চিমবঙ্গের কোনে কোনে এরকম ডাক্তার আছে। আমি বলি যে আরজি কলেজে যাবেন, এনআরএসে যাবেন, মেডিকেলে যাবেন, নীলরতনে যাবেন, অ্যাপোলোরে যাবেন, চেন্নাইতে যাবেন, আপনার প্রচুর অর্থ শেষ হয়ে যাবে। অর্থাৎ খাওয়া দাওয়াটা সব থেকে বড় জিনিস হচ্ছে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করুন, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন, নিরামিষ খান, ফ্রুট খান, সাফিসিয়েন্ট ফ্রুট খান। ফ্রুটের দাম বেশি কোথায়, যথেষ্ট কম।
এত জনসংখ্যা, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় মানুষ তো ফ্রুট বাড়াচ্ছে। আমার এক একটা গাছের ফ্রুট যদি আপনি দেখেন, ছোট ছোট গাছ রাখতে পারি না, ভেঙে পড়ে। আজকে দেখতে চাইলেও দেখাবো, যে কোনো প্রজাতি আমি যদি মনে করি ফল ধরাবো, ফলে ভেঙে যায়, গাছ রক্ষা হয় না। একদমই তাই দর্শক বন্ধুরা, যারা ব্রাইট টাইমের সাথে আছেন, তো সুতরাং আজকের যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে তার একটাই উদ্দেশ্য, জনসচেতনতামূলক এক বার্তা তুলে ধরা হচ্ছে ব্রাইট টাইমের পর্দায়। তো সুতরাং আপনারা দেখতেই পেলেন যে এক প্রতিবাদী কণ্ঠস্বর, আর এই প্রতিবাদী কণ্ঠস্বর মানেই কিন্তু এই কুমার কুসুমকরি নার্সারির এই যে স্যার। তো সুতরাং ওনার প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু মূল্যবান কিছু কথা রয়েছে, তো যার মধ্যে আরও কথা রয়েছে, তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো বা ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। আমরা সরাসরি এবার কি কি আইটেম পাওয়া যাবে সমস্ত কিছু দেখানো হবে, সাথে থাকুন। আসুন আমি কয়েকটা ফ্রুট দেখাই, তার সম্পর্কে দু একটা কথা বলি। এই দেখুন, এটা হচ্ছে জ্যাকফ্রুট সম্পর্কে বলি। বাস্তবটা কোনো নার্সারি বন্ধু তুলে ধরে না, অল টাইম বলে দিচ্ছে। 100টা নার্সারি অল টাইম বলে দিচ্ছে, না আমি বলছি না, অল টাইম কোনো জ্যাকফ্রুট হয় না, যারা বলছে ভুল বলছে। এটা এই জ্যাকফ্রুটটা নাম হচ্ছে থাই গ্রিন আর্লি। এটা প্রথম বছরে 1 বছরের মধ্যেই গাছে জ্যাকফ্রুট আসবে, কিন্তু 1 বছরে যেটা আসবে সেটা একটা লিমিটেডের মধ্যে থাকবে, 10, 20টা, 50টা ধরলো। দ্বিতীয় বছর থেকে যে সময় আসবে তা আরও 2 মাস এগিয়ে যাবে, তৃতীয় বছর থেকে আরও এগিয়ে যাবে, অর্থাৎ 3-4 বছর বয়স হলে আশ্বিন মাসের প্রথম থেকে বা ভাদ্র মাসের শেষ থেকেও কিছু কাটা যাবে। মানে আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, 30শে চৈত্রের মধ্যে শেষ করে দিতে হবে। 8 মাস 9 মাস গাছে ধরে রাখা যায়, কিন্তু দামটা কমে যাবে, অর্থাৎ 30শে চৈত্রের মধ্যে শেষ করে দিলে ভালো হয়। যে সময়টা অফ টাইমে ইঁচড় পাওয়া যায় না, সেই সময়টায় ইঁচড় দেবে। আর এই ইঁচড়টা আমি যে মিট খেতে বারণ করলাম, এটাকে গ্রাম্য ভাষায় এটাকে গাছপাটা বলে। এটা অ্যাকচুয়াল ভেজিটেবলের জন্য বেরিয়েছে, এটা পাকা খাওয়ার জন্য না। তো এই ইঁচড়টা এটা মাংসের মতন করে মানুষ খেতে পাচ্ছে। হ্যাঁ, একজন 80 বছরের বৃদ্ধারও কোনো সমস্যা নেই এটা খেলে। আচ্ছা স্যার, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যে যারা মোটামুটি বাড়িতে বসাতে চান, তারা কিভাবে পরিচর্যা মোটামুটি করতে পারে? পরিচর্যা অ্যাকচুয়াল বন্ধুদের আমি বারবারই বলি, সমস্ত ভিডিওতে বলি, এই গাছ বসানোর জায়গাটা একটু বড় দরকার। অ্যাকচুয়াল কে বা কারা বলছে ছোট পট, মাঝারি ছোট বলছে না। আমি এই প্রসঙ্গে বলি, কথাটা বুঝতে হবে। অনেক মানুষ অনেক রকম বলছে, অনেক নার্সারি বন্ধুরা, তার মধ্যে বুঝতে হবে যে কে সঠিক বলছে। অ্যাকচুয়াল উদ্ভিদ প্রজাতির জিনিসের একটা স্থায়ী জায়গা চাই। কে বা কারা বলছে ছোট পট ছোট, মাঝারি, বারবার পট চেঞ্জ করতে গিয়ে কী হয়, ওর শিকড় বাকড় অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যায়, এমনকি গাছটা মরেও যেতে পারে। উদ্ভিদ প্রজাতির জিনিস আমরা দেখেছি জ্ঞান হওয়ার থেকেই, কৃষক বন্ধুরা ছোট প্লান মাঠকে মাঠ লাগানো হয়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে, সেটা কত ভালো হয়। অর্থাৎ এরা একটা স্থায়ী জায়গা চায়। যারা ছাদে বসাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, পটটা বড় বসান। এই যে চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাসে বৃষ্টি হলেও প্রচণ্ড টেম্পারেচার থাকে, তো পটটা বড় থাকলে আজকে জল দিলে 2 দিন জল না দিলে অসুবিধা হবে না। কিন্তু যারা 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চিতে বসাচ্ছেন, সকালবেলা জল দিচ্ছেন, আপনি হয়তো অফিসে চলে যাচ্ছেন, 10টার মধ্যে গাছ ঝিমানো শুরু করছে, এমনকি গাছটা মারা যাচ্ছে। না, একটু বড় পট চাই, আর গাছ যাদের মরছে তাদের উদ্দেশ্যে বলি, ছাদ বন্ধুরা যারা গাছ নিয়ে যাচ্ছেন, প্রচুর মানুষের গাছ মরছে। গাছগুলো মরছে সব খাবারের জন্যে, অ্যাকচুয়াল খাবার দিয়ে গাছ মারছে এরা। মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে খাবার থাকে, জলের অপর নাম হচ্ছে জীবন। জল দেবেন, আপনি দেখছেন মাটিটা ভিজে আছে, কেন দেবেন? হ্যাঁ, কেন দেবেন? অ্যাকচুয়াল গাছের খাবার কোথায় আছে একটু দিশা দিই বন্ধুদের। সাদা বালির মধ্যে গাছের খাবার আছে, লাল বালির মধ্যে খাবার আছে, ইটের গুঁড়ো, সুরকি, ঘাস, ছাই, প্রতিটা জিনিসের মধ্যে গাছের খাবার আছে। আচ্ছা, বাগানের দিকে আমি কিছু ফলের দিশা দেখাই, চলুন বাগানের দিকে যাই, কিছু গাছপালা দেখাই। এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি, অল টাইম হয়, 12 মাস।
গাছ রক্ষা হয় না, এই রেলিংয়ে বেঁধে আছে, নাহলে এতটাই ফলে। যেটা বলছিলাম আমি, গাছে এত ফল ধরাতে পারি, যেটা বলছিলাম তার নমুনা, আপনি দেখান। আর এত বড় বড় সাইজ তো ভারী জিনিস, এ গাছ রক্ষা করা যায় না। তাও তো প্রচুর বন্ধুরা বড় বড়টা নিয়ে গেছে, সব পাতার মধ্যে বোঝায়, ওইদিকে দেখেন সব বোঝায় বলতে। এই দেখেন আঙুর, এ সব খেয়ে ফেলেছে, আপনি এক হাত দিয়ে না, আমি একটু গালে দিয়ে দেবো, একটু খেয়ে গালে দেন। এটা হচ্ছে গাছের সব থেকে ছোটো আম, সব ঝড়ে পড়ে গেছে, সব মানুষকে দিয়ে দিয়েছি। এটাও এখন ভেঙে ফেলবো, এটা আপনাদেরই দেব। এটার নাম হচ্ছে নূরজাহান, এটা সবার থেকে ছোট, এত ছোটো আম হয়নি। হ্যাঁ, এটা 2-1 দিনের মধ্যেই, কালকেই কেটে খেতে পারবেন। এই পাশটা একটু আসেন, এই পাশটা, এই দেখেন আম দেখাই। ফল গাছ কেন লাগাবেন না? একটুখানি 4 ফুটে 5 ফুটে গাছ কিভাবে ফল ধরে আছে দেখেন। অনেকে আমাকে ফোন করে বলে, দাদা ফেক ভিডিও দেখাচ্ছেন। এবার আপনি তুলছেন, আপনি বলে দেবেন ফেক কি অরিজিনাল। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, খুব জনপ্রিয়, মানে আঠি নেই পুরোটাই, মানে শ্বাস। এটা পাকা শুরু হয়ে গেছে, অনেক আম পেকে গেছে। এই দেখেন এখানে আরও বেশি। কেউ বিশ্বাস করবে যে এইভাবে ধরে থাকে আম? যারা দেখেনি, আপনিও মনে হয় না দেখলে বিশ্বাস করতেন না। হ্যাঁ, এটা কাঠিমন, এটা তো প্রচুর দেখাবো, ওইদিকে কাঠিমন গাছ। এটা হচ্ছে অল টাইম মৌসুমি লেবু, কদিনের মধ্যে ভেঙে খাওয়া যাবে। দেখেন কিভাবে গাছ অটোমেটিক দুমড়ে যাচ্ছে, প্রতিটা গাছ দেখেন। এই গাছটা দেখেন, কিছু করি না, কোনো খাবার দিই না, কিচ্ছু করি না, মাঝে মধ্যে গাছ ছেটে দিই। দেখেন পাতা পুঁতি জোর নেই, শুধু ফল। এদিকে দেখেন, যে গাছ দেখাবেন দেখেন, এইদিকে দেখেন, এইটা দেখেন, এইটাতে দেখেন একেবারে মাটিতে দুমড়ে চলে এসছে। এইদিকে দেখেন, এটা হচ্ছে গোল্ডেন এইট। এই দেখেন তোলার মতন হয়ে গেছে, সাইজটা বেশ বড় হয়ে যায়, সুন্দর খেতে। আমি দেবো আপনাকে, যাওয়ার সময় তুলে দেবো। এই দেখেন কিভাবে ফল ধরেছে। গাছ রক্ষা করতে পারবো না, গাছ ভেঙে দুমড়ে আসছে সব গাছে। দেখেন অত্যাধিক সুস্বাদু একটা ভালো পেয়ারা। মানুষকে কেন এত গাছ লাগাতে বলি, সেটা নমুনাটা দেখাচ্ছি। একটুখানি গাছ, কেন আপনি গাছ লাগাবেন না? ছাদে এইসব আরও বেশি ফলন হবে, এর থেকেও বেশি ফলবে। মাচা করে দিতে হবে। হ্যাঁ, আর যে খাবে বলবে না পেয়ারাটা খুব ভালো। এটা গোল্ডেন এইট। ওই দেখেন একটু গাছ কিভাবে ধরেছে, গাছ ধুমড়ে ভেঙে পড়ছে। দেখেন কীভাবে ধরেছে প্রতিটা গাছে পেয়ারা, শুধু পেয়ারা, ছোট্ট গাছে পেয়ারা। তাও আমি বেশি পরিচর্যা করি না। আমি সবার আগে পরিচর্যা বলতে আগাছাটা দমন করি, মানে আমার গাছের খাবার যাতে অন্য কেউ না খেয়ে নেয়। হ্যাঁ, ওরা একটু স্বস্তিতে থাকবে। যদি আগাছা হয়ে যায় তাহলে ওরা খুব অস্বস্তির মধ্যে পড়বে। এই যে গাছটা আপনি দেখেন, একটুখানি গাছ, কতগুলো ফল। হ্যাঁ, আপনারও ইচ্ছা হবে যে আমি এরকম 5টা গাছ লাগিয়ে দিই টবে। নরম না হলে ওখানে ক্যামেরা দিলে আপনি দেখতে পাতেন যে কী অবস্থা, শুধু ফল। একটা জিনিস দেখাবো, একদম নতুন, কোনোদিন কাউকে যা দেখায়নি, যেটা আমি মুখে বলি মাঝে মধ্যে। এই যে গাছগুলো আমি বসিয়েছি, গাছের গোড়ায় পেয়ারা ধরে যায়, আমি মাটি দিয়ে বেঁধে দিই। এইবার সে পেয়ারা ছোট থাকে, সেই পেয়ারা আস্তে আস্তে বড় হয়, আর মাটির মধ্যে থেকে জল পেয়েও পেয়ারা পচবে না। সেইটা দেখেন, এই পেয়ারাটা মাটি দিয়ে ঢাকা ছিল, সেই পেয়ারাটা আমি এখন তুলবো, কত বড় হয়েছে। আপনি জল দিয়ে ধুয়ে দেখাবো আপনাকে, একদম ফ্রেশ, কোথাও পেয়ারাটা একটু পচবে না, ইনফেকশন লাগবে না, কিচ্ছু হবে না। পেয়ারাটা পচেনি, মাটির ভেতরে ছিল, তার একটাই কারণ হচ্ছে জমিতে নাইট্রোজেন কম আছে, পটাশের ভাগ বেশি আছে। নাইট্রোজেন বেশি থাকলে পচেই যাবে, একটু নাইট্রোজেন বেশি থাকলে। আর যে কোনো A to Z ফ্রুটের জমিতে এত ভয়ানক টেম্পারেচারে যদি নাইট্রোজেন বেশি থাকে, ফল নিতেই পারবে না, সব রিজেক্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিভিন্নভাবে নষ্ট হয়ে যাবে। আপনাকে মাটির থেকে আমি আরও কটা ফল তুলে দেবো, আসেন। এই দেখেন,
এসব মাটিতে পড়ে রয়েছে, এত বৃষ্টি হচ্ছে, একটা ফলও কিছু হবে না, একদম সব মাটিতে পড়ে রয়েছে। একটা থোকার মধ্যে থেকে পেয়ারা তুলছি, একটা থোকা, পেয়ারাগুলো সব ধুতে হবে, মাটিতে পড়ে আছে তো। এটা হচ্ছে মৌসুমি লেবু, অল টাইম মৌসুমি, 12 মাস হয়, যে যত খুশি খাবেন কোনো ক্ষতি হবে না শরীরের। আসেন এটা দেখেন, কিভাবে ধরেছে, বাঁশপুতে বেঁধে দেওয়া হয়েছে, রাখা যাচ্ছে না। কালারটা এরকমই হয়, খাকি কালার হয়, খুব বেশি বড় হয় না, আর একটু বড় হবে। এটা হচ্ছে পামেলো, এটাও বাতাবি, কিন্তু এটা পামেলো, এটা রেড পামেলো, পুরো এত সুন্দর রেড কালার হয়ে যাবে বাইরেটা, এত সুন্দর হবে। দেখেন আমরা তো কচ কেটে নিই, যার জন্য ফল ইয়ে যায়, পুরোটাই একটা রেড কালার হয়ে যাবে, দারুণ একটা কালার হয়ে যাবে, খেতেও খুব ভালো। সবুজের গাছ মানেই কিন্তু কুমার কুসুমকরী নার্সারি। তো সুতরাং আপনারা ভিডিওতে পুরোপুরি মানে একটা ভিডিওতে তো সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয়, তার জন্য অতি অবশ্যই কিন্তু এই কুমার কুসুমকরী নার্সারিতে ভিজিট করতে হবে। স্যার এখানে রয়েছে, আমি স্যারের কাছে যে কোয়েশ্চেনটা করব যে স্যার এখন তো এই যে সরকার পাল্টেছে, তো আপনি এই সরকার যে নতুন এসেছে সেই সম্বন্ধে আপনি নিজে কতটা খুশি, আর বাকি দর্শক বন্ধুদের কি বলবেন? আমি সরকার পাল্টানোর জন্যে অত্যাধিক খুশি। দেখুন আমি কিন্তু অ্যাকচুয়াল কোনো দলের সঙ্গে যুক্ত না, দেখুন আমি পতাকাগুলো সব লাগিয়ে রেখেছি। তো বিষয়টা হচ্ছে কেন খুশি জানেন, যে সরকার চলে গেল এমন অত্যাচার করেছে, এমন অত্যাচার করেছে, 2000 না, 4000 না, 5000 না, 7000 না, 10,000 টাকার মাল নিয়েও 4000 টাকা দিয়ে বলেছে এটা রাখুন, পয়সা দেয়নি এই সরকারের ক্যাডার কর্মীরা। হ্যাঁ, আমি গতদিন নামও বলেছিলাম দুই একজনের, বনগাঁ জেলা অধিপতি সভাপতি একজন, মানে এরা এতটাই অত্যাচার করেছে, সেটা তো আরও আমাকে তো মানে আরও কি বলবো, এই বাংলাদেশে যারা দেখছেন অলরেডি বেঁচে আছি ঈশ্বরের কৃপায়, আমাকে তো জবাই দিতে এসেছিল 30 জন মিলে, তো আমি নামগুলোও বলেছি, অথচ আমাকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকেই আইসি রুমে 3 ঘন্টা আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, তো কী বলবো, এখন সরকার পাল্টেছে। আমি আমার জ্ঞানে, আমি পশ্চিমবঙ্গবাসী অনেক ইলেকশন দেখেছি, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এরকম ইলেকশন দেখিনি, একজন মানুষ মরেনি। শাসন ব্যবস্থা কি জিনিস, একজন মানুষ মরেনি। ইলেকশন কমিশনারকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি তো ওনাকে কোটি কোটি প্রণাম জানিয়েছি, বা উনি যে মাতৃগর্ভে ছিল সেই মাকেও কোটি কোটি প্রণাম জানিয়েছি। মানে এত সুন্দর পরিচালনা আমি দেখিনি। আগে অনেক ইলেকশন কমিশনার দেখেছি, অনেক আইপিএস অফিসার দেখেছি, এরকম দেখিনি। স্যার এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি হয়েছেন, ওনার উদ্যোগে এবং আরও অনেকজনের উদ্যোগে গাছ লাগানো হচ্ছে, এই রকম কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো আপনিও তো এই কর্ণধার নার্সারির, তো আপনি কি বলবেন, আপনার কতটা ভালো লাগা কাজ করছে? ভালো লাগা কাজ বলতে বিজেপি শাসিত রাজ্যগুলো তো গাছ লাগাবেই, কারণ হচ্ছে সবুজ না থাকলে তো আমরাই থাকবো না, পৃথিবী থাকবে না, গাছপালা না থাকলে তো মানুষ বাঁচবে না। হ্যাঁ, অ্যাকচুয়াল করোনা আসার পর থেকে গাছ বসানোর প্রচেষ্টাটা বেশি বেড়েছে। করোনা আসার আগ পর্যন্ত শহরতলিতে শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, আপনি প্রতিবেশী, আপনি একটা গাছ লাগালে তারা কেটে ফেলতে বাধ্য করাতো, মানে ওই গাছের ডালটা বড় হয়ে ওনার জায়গায় যাবে, ওনার নালা আটকে যাবে, ওনার বিভিন্ন রকম সমস্যার জন্য গাছ বসাতে দিতই না। কিন্তু সেই মানুষগুলোই যখন করোনা এলো, যখন ঘরবন্দি হলো, তখন কিন্তু তারা সবুজের অভাব বুঝতে পারলো, তখন কিন্তু তারা অক্সিজেনের অভাব বুঝতে পারলো, তখন কিন্তু তারা গাছ বসানোর প্রচেষ্টা শুরু করলো। সেই প্রচেষ্টাটা করোনা আমাদের অনেক কিছু যেমন হারিয়েছে, কিন্তু না, তার থেকে বেশি আমাদের দিয়েছে। হ্যাঁ, তার থেকে বেশি দিয়েছে। করোনা আসার পরে মানুষের যে চেতনাটা এসছে, বিশেষ করে এই গাছ বসানোর, মানে বলে বোঝাতে পারবো না। করোনা আসার আগ পর্যন্ত আমার হিসাবে 4 থেকে 5% মানুষ ছাদ গার্ডেন করতো, সেটা তাও ফুল লাগাতো, ফ্রুট লাগাতোই না। আজকের দিনে আপনি দেখুন,
আমার হিসাবে বলছে এই মুহূর্তে ন্যূনতম 80% মানুষ ছাদ গার্ডেন করছে। এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। জাপানকে ফলো করুন, ছাদে গাছ লাগানো, সবজি লাগানো, এটা বাধ্যতামূলক। এসির মধ্যে শেষ রক্ষা হবে না। হ্যাঁ, ছাদটা যদি সবুজে ভরে যায়, টেম্পারেচার এমনি কমে যাবে। হ্যাঁ, গাছ লাগাতেই হবে। আর ছাদে আমার মনে হয় যারা একটু প্রসেস নিয়ে করছে, 100টা গাছ না লাগিয়ে 10টা গাছ লাগাবো, একটু যদি বড় পাত্রে বসানো হয়, টবে গাছ ভালো হয় বা ফলনও ভালো হয়। সঠিকভাবে করলে প্রচুর ফলন আসে। মানুষ যদি ঠিকঠাক করতে পারে তো গাছ তো লাগাতে বলবেই। তবে এই সরকারের সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ হচ্ছে মোদি সরকার, আমি এর আগে অনেক প্রধানমন্ত্রী দেখেছি, ইন্দিরা গান্ধী দেখেছি, মোরারজি দেশাই দেখেছি, পিভি নরসিংহ রায় দেখেছি, রাজীব গান্ধী দেখেছি, মনমোহন সরকার দেখেছি, কিন্তু ওনার মতন সরকার দেখিনি। ওনার মতন সরকার দেখিনি, কারণ হচ্ছে উনি ওনার জীবনটা কেন, উনি দেশের জন্যই জন্মেছে, উনি মানুষের জন্যই জন্মেছে। হ্যাঁ, অনেকে ওনার সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করে। না, মোদি সাধারণ মানুষই না, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছে। উনি মানে ঈশ্বরের একটা রূপ, আমি তাই মনে করি। কে কি মনে করে আমি জানি না। এটা কলিযুগ। আমার মনে হয় প্রতিটা সনাতনী মানুষের ঘরে মোদি সরকারের ছবি থাকা দরকার, বা তাকে ঈশ্বর রূপে গ্রহণ করা দরকার। আজকে এই সরকার না আসলে, এবার যদি এই ইলেকশনে যদি কোনো রকম মমতা সরকার আবার জিতে যেত, তাহলে আমরা সনাতনী মানুষ এখানে থাকতেই পারতাম না। আমাকে তো আগেই জমা দিতে এসেছিল, আপনারা শুনেছেন। তো তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এরা যদি আবার পুনরায় ক্ষমতায় আসতো, আমার বাড়ি থাকতো না, ভেঙে গুড়িয়ে দিত। হ্যাঁ, এই পতাকা গত ইলেকশনে মমতা ব্যানার্জি চুরি করে জিতেছিল, চুরি করে, উনি পুরোটাই চুরি করে জিতেছিল, সেটা মানুষ বুঝতে পারছে আজকে। তো বেলা 12টা, 12:30 আমার এখানে একটা পতাকা ছিল, ভেঙে চুরে টেনে নিয়ে যাচ্ছে, বাঁশ দিয়ে পিটাচ্ছে, সব জিহাদিরা বাঁশ দিয়ে পিটাচ্ছে। কোনো সনাতনী মানুষ যদিও দেখিনি। এরা তো মানে এদের এমনভাবে লাই দিয়েছে, মানে কি বলবো। উনি সরাসরি যেভাবে মাইনরিটি ভাইদের উস্কে দিয়েছে, এটা সম্পূর্ণ ওনার ত্রুটি। আমি তো এই শেখ শাহজাহান বলেন আর মানে অনুব্রত বলেন, আমি এদেরকে দোষ দিই না। তো এদের তৈরি করেছে কে? মমতা ব্যানার্জি তো, অভিষেক ব্যানার্জি তো। আমি সরাসরি বলি, মমতা ব্যানার্জি মানে এক দেশদ্রোহী সরকার, দেশদ্রোহী সরকার। কারণ হচ্ছে উনি জাতিদ্রোহী সরকার, উনি সনাতন বিরোধী সরকার, উনি হিন্দু বিরোধী সরকার। আর এখনও বলছি, এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে সনাতন বিরোধী রাজনীতি করলে সে থাকতে পারবে না। সনাতন বিরোধী এই দেশটা সনাতনী দেশ, ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশ দেয়া হয়েছে, পাকিস্তান দেয়া হয়েছে, আফগানিস্তান দেয়া হয়েছে, আবার এখানে তো এরা বাংলাদেশ করে তুলছে। আবার এখানে তো আমার হিন্দু মা বোনেরা চলে রাস্তা দিয়ে যেতে পারছে না। এই সরকার আসার পরে এটা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, রাতারাতি, খুব দ্রুত। এই সরকারকে আমি ধন্যবাদ দেবো না, আমি স্যালুট দিয়ে ছোট করব না। এই সরকারকে মানে বলবো আরও দ্রুত এগোতে হবে, অনেক কিছু করতে হবে। সমাজে এত মানে নোংরা জমেছে, এই নোংরা সব সাফ করতে হবে। যেটা দেখছেন পুকুরে আর মাছ নেই, সব আগ্নেয়াস্ত্র, আপনারা দেখছেন তো। হ্যাঁ, মানে কি কি অরাজকতা চলেছে, এখনো অনেক কিছু দেখতে পাননি। ওরকম একটা শেখ শাহজাহান না, হাজার হাজার শেখ শাহজাহান কোণে কোণে তৈরি হয়ে রয়েছে। সরকারকে আরও আরও অনেক সচেতন হতে হবে। হ্যাঁ, আমি শুভেন্দুদাকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ওনাকে অনেক খাটতে হবে। উনি অনেক লড়েছে, অনেক কষ্ট করেছে। আজকে ওনাকে বলবো যে উনি কতবার অ্যাটাক হয়েছে, একজন বিরোধী নেতা যখন ছিল। হ্যাঁ, বিরোধী নেতা হয়ে উনি কতবার অ্যাটাক হয়েছে, কতবার ওনার গাড়ি ভেঙেছে, কত বিপদে পড়েছে। আর আমরা সাধারণ মানুষ কিভাবে ছিলাম, আমরা সাধারণ মানুষ কিভাবে ছিলাম। মানে এত অরাজকতা শুরু করেছিল এই সরকার। আমি ওই জন্য বলতে ভয় পাই না, আমার যা হয় হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই অভিষেক, ওর বেঁচে থাকার অধিকার নেই। মমতা ব্যানার্জি, ওই আমার আরজিকলে বোনটি মারা গেছে, উনি মেরেছে। কে আইপিএস অফিসার কি করে এলো? বিনীত গোয়েল ওখানে কি করে এলো? আমার মা বাবা গিয়ে বসে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছে, মরা মেয়ের মুখটা দেখতে পারলো না। 200 পুলিশ এসে, বিনীত গোয়েল 200 পুলিশ নিয়ে এসে আমার বোনটিকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, আমার বাবা মা জানতে পারলো না যে আমার মরা মেয়ের মুখটা দেখতে পারলো না। হ্যাঁ, মরা মেয়ের মুখটা দেখতে পারলো না, তার শেষ ক্রিয়াকর্ম কে করলো দেখতে পারলো না।
হ্যাঁ উনাকে এই রাজ্যে থাকতে দেওয়া উচিত না, উনি লকআপে থাকা উচিত। তিহার জেল ওনার জায়গা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জির জায়গা হচ্ছে তিহার জেল, এছাড়া ওদের কোনো জায়গা নেই। আমি অভিষেকের 40টা মতো ফ্ল্যাট আছে, অভিষেকের অনেক কিছু আছে, ওর বয়স কত, এত টাকা কোথার থেকে পেয়েছে? স্যার আপনার কাছে যারা আসবে তাদের জন্য অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কাছে যারা আসতে চান, সবাই তো আর আসতে পারবেন না, যাদের আসতে ইচ্ছুক আমাকে সব দেখে, আমার কথাবার্তা শুনে, আমার নার্সারি দেখে যারা আসতে ইচ্ছুক আমার কাছে ফোন করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724। এই নাম্বারে যোগাযোগ করুন। কোনো সুবিধা অসুবিধা আমি প্রতিটা ফোন রিসিভ করার চেষ্টা করি। ইদানিং ফোনের এতই চাপ, আমি 500 600 700 ফোন রিসিভ করি, তারপরে আর পারি না, মানে 10% অন্তত ফোন এখন ধরতে পারি না। খারাপ পাবেন না, ট্রাই করবেন, আমি পেয়ে যাবেন। অন্য কলে রয়েছি, ব্যাকে করলে অনেকে দেরি হয়ে গেলে তারা আবার অসন্তুষ্ট হয়, তবে আমি প্রতিটা ফোনই রিসিভ করি। ইদানিং ক্রমাগত এত ফোন বাড়ছে নিতে পারি না। আর প্রচণ্ড গরম তো, এটা শীতের সময় হলে টেম্পারেচারটা একটু কম হলে গরমে নিতে পারি না। সবুজের সাথে থাকুন, সবুজের পাশে থাকুন। আর মন ভালো তখনই হয় যখন আপনার জন্য পারিপার্শ্বিক অবস্থার কিন্তু উন্নতি ঘটবে। তো সুতরাং একটা গাছ মানেই কিন্তু একটা প্রাণ, সুতরাং আপনারা ঘরে ঘরে গাছ লাগান। আর এই যে এখন বিপুল পরিমাণে কিন্তু এই যে গরম, এত দাবদাহ, এত বড় বড় ফ্ল্যাট উঠছে এই গাছ কাটার ফলে, তো সুতরাং আপনারা যদি নিজের বাড়িতে লাগাতে চান গাছ, অতি অবশ্যই আজকে ব্রাইট টাইমে উঠে এলো কুমার কুসুমকরি নার্সারি, অতি অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন এই নার্সারিতে এবং অতি অবশ্যই কিন্তু ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অতি শীঘ্রই কিন্তু আরও নতুন নতুন অনুষ্ঠান নিয়ে ব্রাইট টাইম এগিয়ে আছে। তো সুতরাং আপনারাও সকলে কাছে থাকুন, পাশে থাকুন, তার জন্য ব্রাইট টাইম আরও উন্নতির দিকে এগিয়ে যাবে আপনাদেরই জন্য। নমস্কার।